গ্যাসিয়াস এক্সপোজারের জন্য হয়, হিউমস এর জন্য হয়, চোখে কোনো ফরেন বডি ইন্ট্রোডাকশন হলে হয়, তারপর তোমার কর্নিয়াল আলসারে হয়, ইউভেটিসে হয়, বা কর্নিয়াল অ্যাব্রাশনে হয়, কনজাংটিভাইটিসে হয়, সবগুলোই হলো তোমার ওয়াটারিং এর কজ। এখন আমরা এখান থেকে চলে আসব এই এপিফোরা লেক্রিমেশন, এই দুইটা জিনিস জানার পরে আমরা চলে আসবো তোমার ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস। হ্যাঁ, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস আমরা আবার চলে আসি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস হলো তোমার ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য লেক্রিমাল স্যাক। ঠিক আছে, ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য লেক্রিমাল স্যাক। পজিটিভ এজেন্ট কি কি থাকে এখানে এটা তোমরা জানো, এগুলো মনে আমি ক্লাসে বলছি এর আগে। তোমার পজিটিভ এজেন্ট গুলো হলো স্টাফিলোকোকাস অরিয়াস, স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, মেইনলি এই দুইটাই। হ্যাঁ, এটা হলো পজিটিভ এজেন্ট। আর এখানে প্রেসিপিটেটিং ফ্যাক্টর কি, নাসোরেক্টিমাল ডাক্ট ব্লক, এটা হলো প্রেসিপিটেটিং ফ্যাক্টর। কাদের বেশি হয়? ফিমেলদের বেশি হয়। ঠিক আছে, ফিমেলদের বেশি হয়। এবং ফিমেলদের কোন পার্শ্বে বেশি হয়? রাইট সাইড আর লেফট সাইড? লেফট সাইডে বেশি হয়। হ্যাঁ, এই ক্লিনিক্যাল ফিচার কি থাকে এখানে, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আর তুমি একাই কি আনমিউট করে আছো? আর বাকিরা কি ঘুমাচ্ছে নাকি আছে? বাকিরাও আছে স্যার। না স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আসো তাহলে, ঠিক আছে। আমি তো মনে করছি আমি একাই বলে যাচ্ছি, বাকিরা সব ঘুমাচ্ছে মনে হয়। আর মাঝখানে যে অনলাইন ক্লাসে কিছু ভিডিও দেখলাম যে সবাই ঘুমাচ্ছে, ঘুমায় ক্লাস করতেছে, ওরকম না তো? না স্যার, সেরকম এমনি বানানো। আচ্ছা, ঠিক আছে। না স্যার, এইটাই। এখন এইবার মনে হয় তোমাদের পরীক্ষার শিডিউল কবে ছিল? ফাইনাল প্রফের নভেম্বরে হওয়ার কথা স্যার। নভেম্বরে হওয়ার কথা। এখন নভেম্বরে তো হচ্ছে হলো যারা সাপ্লিমেন্টারি, ওদের সাথে কি তোমাদেরটা হয়ে যাবে নাকি? না স্যার, আমরা একটা মেসেজ পাইছি না স্যার, এরকম কিছু নোটিশ আমরা পাইনি স্যার, শুধু ফাইনাল প্রুফ সাপ্লিমেন্টারিটাই দিয়েছে স্যারের কাছ থেকে। এটা হলো সাপ্লিমেন্টারি ব্যাচ যারা, ওদেরটা নভেম্বরে হবে। তোমাদেরটার ব্যাপারে কোনো ডিসিশন হয় নাই না? না স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু জোর দাবি তুলো তোমাদেরটাও, যে যেভাবে মানে ওই সময় যেন নিয়ে নেয়, না হলে কিন্তু মানে আবার কবে পিছায় পড়বা। আর ওরা তো আন্দোলন করে আদায় করে নিচ্ছে, এখন তোমাদেরও কিন্তু একটু দাবি তুলতে হবে। দাবি না তুললে হয়তো দেখা যাবে যে তোমরা আরো পিছায় পড়তেছো। এই, আর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে কেস ছাড়াও তো পরীক্ষা নেওয়া যায়, কেস ছাড়াও অনেক ভাবে নেওয়া যায়, ইচ্ছা করলে ছবি দিয়ে নেওয়া যায়, সিস্টেম অনেক আছে। হ্যাঁ, ওইভাবে যে কেস দিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। তারপরে দরকার বলে রুগীকে তোমাদেরকে না পড়ায়, রুগীকে N95 মাস্ক পড়ায় ক্লাস নিয়ে কি বলে পরীক্ষা নেওয়া যায়। এগুলো চাইলে কলেজ সবকিছুই অ্যারেঞ্জ করতে পারে। তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বরে গেলে 1 মাস লেট, যদি আরো দেরি হয়ে যায় তাহলে আরো লেট। এখন সামনে তো বলতেছে আরো বাড়বে, সেই ক্ষেত্রে তো দেখা যাবে যে তোমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। তো এগুলো তোমরা জোর দাবি তুলো যে আমাদের পরীক্ষা ডিউ টাইমে নিতে হবে, এবং ওদের সঙ্গে নিতে পারলেই ভালো একসাথে। যাক, তারপরে আমি চলে আসি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস বলতেছিলাম। আমি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস এর ক্লিনিক্যাল ফিচারে চলে আসি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সিমটম থাকবে কি? ওয়াটারিং। আসলে এটা একপাক্ষিক ক্লাস হয়ে যায়, দ্বিপাক্ষিক ক্লাস হচ্ছে না। কি থাকে? ওয়াটারিং, আর থাকে কি? ডিসচার্জ। ওয়াটারিং এর হিস্ট্রি থাকবে লং টার্ম, হিস্ট্রি থাকবে লং টাইম, ইউজুয়ালি 1 to 2 ইয়ার আর মোর দ্যান দ্যাট। ঠিক আছে, লম্বা সময় ধরে ওয়াটারিং থাকবে। এবং ওয়াটারিং বলার সময় আমরা যখন বলবো যে ওয়াটারিং ফ্রম দ্য লেফট আই, কিন্তু ড্যাক্রোসিস্টাইটিস ডায়াগনোসিসটা কিন্তু হবে সাইট। কারণ তোমার এটা অ্যাডেনেক্সাল ডিজিজ, অ্যাডেনেক্সাল ডিজিজ যখন হয় তখন বলতে হয় সাইট, আর যখন ওকুলার ডিজিজ হয় তখন বলতে হয় আই। যেমন ক্যাটারাক্ট হলো রাইট বা লেফট আই, আর ড্যাক্রোসিস্টাইটিস সবসময় বলতে হয় লেফট অর রাইট সাইড অ্যাডেনেক্সাল ডিজিজের জন্য। হ্যাঁ, তাহলে আমি বললাম 1 নম্বর ফিচার হলো ওয়াটারিং, 2 নম্বরে বললাম ডিসচার্জ।
তার সাথে অ্যাসোসিয়েটেড কনজাংটিভাইটিস থাকতে পারে, কিন্তু কনজাংটিভাইটিস কিন্তু আলাদা এন্টিটি। হ্যাঁ, আমরা ড্যাক্রোসিস্টাইটিস একটা ডিজিজ, আর তার সাথে অ্যাসোসিয়েটেড ক্রনিক কনজাংটিভাইটিস থাকতে পারে। সেই ক্ষেত্রে চোখ রেডনেস থাকবে, হ্যাঁ, গ্রিডিনেস থাকবে, কিন্তু সেটা আলাদা ডিজিজ। তো আমরা ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসে আছি, ওয়াটারিং আর ডিসচার্জ বললাম। এখন তোমার সাইনের মধ্যে আমরা কি পাবো? আইটা থাকবে ওয়াটারি। ওয়াটারি আই বলতে কি বোঝায়? আমরা বাংলা যেটাকে বলি ছলছল চোখ, চোখটা থাকবে ভিজা ভিজা, হ্যাঁ, ওয়াটারি আই। আইল্যাশ গুলো থাকবে ম্যাটেড, মানে একটা আইল্যাশ আরেকটার সাথে লাগানো থাকবে, আইল্যাশ ম্যাটেড থাকবে ডিসচার্জের জন্য। হ্যাঁ, তাহলে ওয়াটারি আই, আইল্যাশ ম্যাটেড, আর তোমার রিগার্জিটেশন টেস্ট পজিটিভ। রিগার্জিটেশন টেস্ট কিভাবে করতে হয়, তোমাদের যাদের ওয়ার্ড হয়েছে তাদেরকে আমরা বলছি। রিজন তোমাদের মনে হয় ওয়ার্ড হয়ে গেছে, তোমাদেরকে আমরা বলছি। হ্যাঁ, রিগার্জিটেশন টেস্ট আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয় রিগার্জিটেশন টেস্টটা। এখন তাহলে রিগার্জিটেশন টেস্ট আমরা পজিটিভ পেলাম, আর বাকি দুইটা জিনিস কি বললাম আমি, যে আইল্যাশ ম্যাটেড, আইটা থাকবে ওয়াটারি আই। এই তিনটা জিনিসই হলো তোমার সাইন। এখন আমরা পরবর্তী স্টেপে যাব, যে আমরা কনফার্মেশন করার জন্য কি করব। কনফার্মেশন করার জন্য স্যাক প্যাটেন্সি টেস্ট বা সংক্ষেপে যেটাকে বলে এসপিটি, এসপিটি করব। হ্যাঁ, এটা আমরা কনফার্মেশনের জন্য করলাম। এসপিটি করে আমি ডায়াগনোসিস কনফার্ম করব। এখন এই এসপিটির ইন্টারপ্রিটেশনটা এখানে ইম্পর্টেন্ট। এসপিটির ইন্টারপ্রিটেশনে এসপিটিতে তোমার আমি পেশেন্ট থাকবে সুপাইন পজিশনে বা লাইং পজিশনে থাকে, আমরা অ্যানেস্থেটিক ড্রপ দেই। কি কি আছে? প্রোপ্যারাকেইন, অ্যামিথোকেইন, প্রোকেইন, প্রোকেইন, অ্যামিথোকেইন, 0.4% অ্যামিথোকেইন। এই তিনটা আমরা লোকাল সারফেস অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করি, ড্রপ হিসাবে। তো এই ড্রপটা 1 ড্রপ 3 টাইমস 5 মিনিট ইন্টারভ্যাল দেই। দেওয়ার পর আমরা কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এখানে? একটা 5 সিসি সিরিঞ্জ লাগে, একটা অ্যান্টিরিয়র চেম্বার ক্যানুলা লাগে যেটাকে বলা হয় এসি ক্যানুলা, আর লাগে হলো তোমার নরমাল স্যালাইন। হ্যাঁ, আর লাগে নিটেল শিপ পাংটাম ডাইলেটর। নিটেল শিপ পাংটাম ডাইলেটর। নিটেল শিপ পাংটাম ডাইলেটর দিয়ে আমরা কোন পাংটামটাকে ডাইলেট করি? লোয়ার পাংটামকে ডাইলেট করি। লোয়ার পাংটামটাকে ডাইলেট করার পর আমরা ওদিক দিয়ে পানি, ওই কি বলে অ্যান্টিরিয়র চেম্বার ক্যানুলা দিয়ে ওই 5 সিসি সিরিঞ্জ থেকে নরমাল স্যালাইন ইন্ট্রোডিউস করলাম লোয়ার ক্যানুলাতে। এখন লোয়ার ক্যানুলাতে ইন্ট্রোডিউস করার পর পানিটা যদি ঠিক উপরের ক্যানুলা দিয়ে উপরের পাংটাম দিয়ে চলে আসে, যদি সেম পাংটাম দিয়ে আসে, তাহলে এই এখানে ইন্টারপ্রিটেশনটা, যে উপরের পাংটাম দিয়ে পানি আসলো একরকমের ইন্টারপ্রিটেশন, সেম পাংটাম দিয়ে আসলে আলাদা রকমের ইন্টারপ্রিটেশন। যদি সেম পাংটাম দিয়ে আসে তাহলে ওইটা হলো ক্যানালিকুলার ব্লক, লোয়ার ক্যানালিকুলার ব্লক। যদি আপার পাংটাম দিয়ে আসে, এবং আপার পাংটাম দিয়ে যদি তোমার টার্বিড ফ্লুইড আসে, তাহলে ব্লকটা হলো ন্যাজোলেক্রিমাল ডাক্টে। আর যদি আপার পাংটাম দিয়ে তোমার ক্লিয়ার ফ্লুইড আসে, তাহলে ব্লকটা হলো কমন ক্যানালিকুলাই ব্লক। ঠিক আছে, মানে ফ্লুইডটা, তুমি যে ফ্লুইডটা দিচ্ছ সেটা লেক্রিমাল স্যাকে ঢুকতে পারতেছে না। এখন লেক্রিমাল স্যাকে যদি না ঢুকতে পারে, তাহলে তোমার ওখানে যে পাস থাকে, পাসের সাথে মিক্স আপ হবে না। পাসের সাথে যদি মিক্স আপ না হয়, তাহলে ফ্লুইড রিগার্জিটেট করবে না, মানে টার্বিড ফ্লুইড রিগার্জিটেট করবে না, ক্লিয়ার ফ্লুইড সেখানে। তাহলে কমন ক্যানালিকুলাই যদি ব্লক হয়, তাহলে তোমার ফ্লুইডটা উপরের পাংটাম দিয়ে আসবে এবং সেটা হবে ক্লিয়ার ফ্লুইড। আর যদি লোয়ার পাংটাম, কি বলে, আপার পাংটাম দিয়ে টার্বিড ফ্লুইড আসে, সেটা হলো নাসোরেক্টিমাল ডাক্ট ব্লক। এখন তাহলে আমাদের ইন্টারপ্রিটেশন এটা। এখন আমি উপরের নিচের পাংটাম দিয়ে পানি দিলাম, পানি চলে আসলো নাক দিয়ে, তাহলে এটা কি ইন্টারপ্রিটেশন? নাসোরেক্টিমাল ডাক্ট প্যাটেন্ট। আর বাকিগুলো যেগুলো বললাম এগুলো হলো নাসোরেক্টিমাল ডাক্ট ব্লক। এখন আমি লোয়ার পাংটাম দিয়ে পানি দিলাম, কিছু পানি নাক দিয়ে চলে আসলো, কিছু পানি উপর দিয়ে চলে আসলো। হ্যাঁ, তাহলে আমাদের ডায়াগনোসিসটা কি হবে? পার্শিয়াল ব্লক। ঠিক আছে, এখানে আমরা বলবো পার্শিয়াল ব্লক। এখন পার্শিয়াল ব্লক যদি আমাকে আরো কনফার্ম করতে হয়, তাহলে আমি কি টেস্ট করব? ডাকেট জোন্স টেস্ট। ডাকেট জোন্স টেস্ট, এটাকে বলা হয় ডাকেট জোন্স টেস্ট। এখন তোমাদের জন্য এই আর এর বেশি আর ইন্টারপ্রিটেশন দরকার নাই।
ওই ডাকেট জোন্স টেস্ট বা জোন্স ডাই টেস্ট এতটুকু বলতে পারলে তোমাদের জন্য এনাফ। এই যে আমরা পার্শিয়াল ব্লকে কি পরীক্ষা করব, জোন্স ডাই টেস্ট, বাস এনাফ, এর বেশি আর তোমাদের লাগবে না। তাহলে এই এসপিটির ইন্টারপ্রিটেশনটা আমাদের অবশ্যই লাগবে। ও এখানে প্রথম বলার সময় ওই তোমার সাইন, তো সাইনের জায়গায় আমি একটা জায়গা ভুল করে গেছি, সেটা হলো গিয়ে তোমার আচ্ছা তোমার মামার সাথে একটু কথা বলো, কেন করছি আমার ক্লাসে আছে, একটু বলো। ঠিক আছে। কি বলতেছিলাম, ওই তোমার সোয়েলিং, ওই সিমটমের জায়গায় না সাইনের জায়গায় সোয়েলিং ওভার দ্য ল্যাক্রিমাল স্যাক এরিয়া, এই জিনিসটা আমি মিস করে গেছি। কিছু কিছু রোগীর থাকে আর কিছু রোগীর থাকে না সোয়েলিং ওভার দ্য ল্যাক্রিমাল স্যাক এরিয়া। এখানে যদি একটা সোয়েলিং থাকে ল্যাক্রিমাল স্যাক এরিয়ার উপরে কর্নারে, তখন সেটাকে বলে মিউকোসিল। মিউকোসিলটা কিরকম, যে আমি এখানে চাপ দিলাম, চাপ দিলে পানিটা নাক দিয়ে চলে আসে, উপর দিয়ে চলে আসে, তখন সেটাকে বলা হয় মিউকোসিল। হ্যাঁ, যদি সোয়েলিং ওভার দ্য ল্যাক্রিমাল স্যাক এরিয়াতে থাকে। এটা আমি মিস করে আসছি। এখন আবার এখানে চলে আসছি আমরা আমরা কি বললাম, এসপিটির ইন্টারপ্রিটেশনটা বললাম। এসপিটির ইন্টারপ্রিটেশন বলার পর এখন তুমি আমার ডায়াগনোসিস কনফার্ম হলো, আমি আর কোনো পরীক্ষা করতে চাই কিনা। যদি বলে যে তুমি আর কোনো পরীক্ষা করতে চাও, তোমার ইউজুয়ালি ডায়াগনোসিসের জন্য আর কোনো পরীক্ষা দরকার নেই, ঠিক আছে। কিন্তু অনেক সময় আমরা ড্যাক্রোসিস্টোগ্রাম করি, ড্যাক্রোসিস্টোগ্রাফি। হ্যাঁ, সেই ড্যাক্রোসিস্টোগ্রাফি কি করি আমরা, একটা ডাই ইন্ট্রোডিউস করি লোয়ার পাংটাম দিয়ে, ইন্ট্রোডিউস করার পরে তোমার একটা এক্সরে নেই। হ্যাঁ, ঠিক আইভিউ র্যানোগ্রাম যেভাবে করে না কিডনির জন্য, আইভিউ র্যানোগ্রাম ঠিক একইভাবে লোয়ার পাংটাম দিয়ে আমরা ডাই ইন্ট্রোডিউস করি, ডাই ইন্ট্রোডিউস করে একটা এক্সরে নেই ফেসে, তোমার নাসোরেক্টাল ড্রেনেজ সিস্টেমের একটা এক্সরে নেই। এক্সরে করলে কোথায় অবস্ট্রাকশন, লেভেল অফ দ্য অবস্ট্রাকশন বোঝা যাবে। এই ড্যাক্রোসিস্টোগ্রাম করার উদ্দেশ্য হলো লেভেল অফ দ্য অবস্ট্রাকশন বোঝার জন্য, এক। দুই নম্বর হলো কোনো হিডেন ফিস্টুলা আছে কিনা দেখার জন্য। তাহলে এক নাম্বার কি বললাম, লেভেল অফ দ্য অবস্ট্রাকশন, কোনো হিডেন ফিস্টুলা। আর তিন নাম্বার হলো অ্যানাটমিক্যাল কনফিগারেশন অফ দ্য নাসোরেক্টাল ড্রেনেজ সিস্টেম। এই তাহলে অ্যানাটমিক্যাল কনফিগারেশন, কোনো হিডেন ফিস্টুলা, আর একটা কি বললাম তোমার লেভেল অফ অবস্ট্রাকশন। এই তিনটা জিনিস বোঝার জন্য আমরা ড্যাক্রোসিস্টোগ্রাম বলি। তবে ড্যাক্রোসিস্টোগ্রামটা ইউজুয়ালি পরীক্ষার হলে ভাইবার সময় আমরা না জিজ্ঞেস করলে কখনো বলবা না, কারণ ওটা বললে অনেকেই মাইন্ড করে, কারণ ড্যাক্রোসিস্টোগ্রাম ইউজুয়ালি আমরা এখন পারফর্ম করি না, জিজ্ঞেস করলে বলবা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কি ইনভেস্টিগেশন করব, যে রোগীটাকে আমাদের এখন কি ট্রিটমেন্ট, কি একটাই ট্রিটমেন্ট কোনই ড্যাক্রোসিস্টাইটিসের, সেটা হলো ড্যাক্রোসিস্টো রাইনোস্টোমি অপারেশন। হ্যাঁ, চুপ। ঠিক আছে, আমি একটু দেখে নিলাম তোমরা কে কে আসছো আমার ক্লাসে, কে কে আসছো আর কে কে না, একটু দেখে নিলাম। হ্যাঁ, মাঝখানে সময় নিয়ে, আমি তো নিজে এত এক্সপার্ট না, আমার মেয়েকে নিয়ে মেয়েকে দিয়ে একটু দেখে নিলাম যে কয়জন তোমরা ক্লাসে প্রেজেন্ট আসছো। ঠিক আছে, দুইজন কিন্তু এই মুহূর্তে ক্লাসে নেই। আচ্ছা যাই হোক, এখন এই পরিস্থিতিতে আমরা অত জোর দিচ্ছি না। তোমাদের ক্লাস পার্সেন্টেজের ব্যাপারে আমি একটু বলে রাখি যে এই অনলাইন, আমি যদি ডিপার্টমেন্টাল হেড থাকি অপথলমোলজি, আমরা এতদিন যে ক্লাসগুলো নিছি ওই ক্লাসের উপর বেসিস করেই আমি কিন্তু পার্সেন্টেজ করব, কারণ অনলাইন ক্লাসে আসলে ওইভাবে ক্লাস নেওয়া হয় না। আর তারপরেও এই কোভিড সিচুয়েশনে আমাদের একটু চিন্তা ভাবনা তো অবশ্যই করতে হবে। এবং যারা একেবারে খুব বেশি ক্রনিক অ্যাবসেন্ট ছিল তাদের ব্যাপারে কি করব জানি না, ওটা তোমাদের স্যারদের সঙ্গে বসে ডিসিশন। আর বাকি যারা মোটামুটি ক্লাসে ছিল সবার ক্লাস সবাইকেই হয়তো পরীক্ষা দিতে দেওয়া হবে। হ্যাঁ, সুতরাং পার্সেন্টেজ নিয়ে চিন্তা করো না যে পার্সেন্টেজের জন্য আইসা হাজিরা দিয়ে চলে যাবো। ওই চিন্তা করো না, ক্লাস করবা ক্লাসের জন্য, ঠিক আছে। এখন আমরা চলে আসি, আমরা অপারেশন করব ড্যাক্রোসিস্টো রাইনোস্টোমি। ড্যাক্রোসিস্টো রাইনোস্টোমি অপারেশন
আমরা করব তার আগে দুইটা ইনভেস্টিগেশন করতে হয় যে হ্যাঁ রুগী প্রিপারেশনের জন্য কি ইনভেস্টিগেশন করব। তাহলে আমাদের এখানে আমরা ইউজুয়ালি করি ইসিজি আর আরবিএস। আমরা তিনটা ইনভেস্টিগেশন করি, ইসিজি, আরবিএস, পিটিসিটি। আর আরেকটা করি এক্সরে পিএনএস। এক্সরে পিএনএসটা কেন করি? কারণ দুইটা কন্ট্রা ইন্ডিকেশন আছে ডিসিআর অপারেশনের। একটা হলো তোমার সিভিয়ার ডিএনএস, সিভিয়ার ডিএনএস অথবা কোনো নেজাল মেলিগন্যান্সি থাকলে কন্ট্রা ইন্ডিকেশন আছে। তাহলে এই দুইটা কন্ট্রা ইন্ডিকেশন ডায়াগনোসিস করার জন্য আমরা একটা এক্সরে পিএনএস করব। তাহলে একটা করব কি বললাম, ইসিজি করব, আরবিএস করব, বিটিসিটি করব, আর করব আমরা এক্সরে পিএনএস। এই চারটা ইনভেস্টিগেশন বললেই এনাফ। আর যদি টিচার জিজ্ঞেস করে আর কোনো পরীক্ষা করব কিনা, তখন বলতে হয় যে স্যার অ্যাকর্ডিং টু এইজ আমরা করব। যদি বয়স 40-এর উপরে হয় তাহলে ইসিজিও করব, হ্যাঁ। আর যদি বয়স 40-এর নিচে, সরি, যদি বয়স 40-এর উপরে হয় তাহলে আমরা কার্ডিয়াক প্রোফাইল যেগুলো এগুলো করতে হয়। আর 40-এর নিচে হলে আর কিছু লাগবে না। আর 40-এর উপরে হলে কার্ডিয়াক প্রোফাইল গুলো আরো করতে হয়। এই বা ইসিজি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেইভাবে আগাবো। আর তার সাথে অ্যাকর্ডিং টু হিস্ট্রি, হিস্ট্রি যদি সাজেস্ট করে যে পেশেন্টের তোমার কি বলে কার্ডিয়াক কোনো প্রবলেম আছে তাহলে আরো ইনভেস্টিগেশন করতে হবে। যদি সাজেস্ট করে যে তোমার কি বলে লাং কোনো ডিজিজ আছে বা অন্য কোনো ডিজিজ ইনভলভ যেটা আমাদের সার্জারির সাথে ইনভলভ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই পরীক্ষাগুলো করতে হবে। যেমন পেশেন্টের টিউবারকুলোসিস যদি থাকে তাহলে অবশ্যই আমাদের চেস্ট এক্সরে করতে হবে, হ্যাঁ। আর এখন যে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনে তোমার যদি কোভিড থাকে তাহলে এই অপারেশনটা আমরা করব না, তাহলে কোভিড টেস্টটাও আমাদের করতে হবে, হ্যাঁ। এখন পরবর্তীতে কোভিড কতদিন পারসিস্ট করবে আমরা জানি না, কারণ যেহেতু অপারেশনটা করাই হয় হলো তোমার নোজে। এখন তোমরা জানোই তো যে এই কোভিড সিচুয়েশনে কোভিড এর থাকি হলো গিয়ে নোজে এবং ওরোফেরিংসে। তাহলে আমাদের কোভিড টেস্টও করে নিতে হবে। মানে এটা টিপসটা হলো বলার জন্য যে আমরা কি ইনভেস্টিগেশন করব। আগে তো আমরা এগুলো করতাম, ইসিজি করতাম, আরবিএস করতাম, বিটিসিটি করতাম, এক্সরে পিএনএস করতাম। এখন এই ক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে কোভিড টেস্টটা আমরা করব, ঠিক আছে। এটা এখন সব অপারেশনেই কোভিড টেস্টটা করে নেই। এই যেমন ক্যাটারাক্ট সার্জারি, ফ্যাকো সার্জারিতেও কিন্তু কোভিড টেস্ট করতে হবে, কারণ ফ্যাকো সার্জারিতে ফ্যাকো প্রোবটা যখন আমরা চোখের ভিতরে ইন্ট্রোডিউস করব তখন ওখান থেকে ভ্যাপার জেনারেট করে। এই ভ্যাপার যেটা জেনারেট করে, ভ্যাপারের মধ্যে কিন্তু তোমার ওই অ্যান্টেরিয়র চেম্বারে যে অ্যাকুয়াস হিউমার থাকে, অ্যাকুয়াস হিউমারে কিন্তু তোমার কোভিড থাকতে পারে, হ্যাঁ, ভাইরাস থাকতে পারে। ওখান থেকে ভাইরাস কিন্তু তোমার ওই যে ভ্যাপার যেটা জেনারেট করলো, সার্জন তো থাকে একেবারে রুগীর ফ্যাকো সার্জারিতে তোমরা দেখছো সার্জনের ফেস আর রুগীর ফেস কিন্তু খুব কাছাকাছি থাকে। তো ওখান থেকে ব্যাপারটা ইনহেল করলে সার্জন ইনফেক্টেড হতে পারে, হ্যাঁ। অথবা সার্জনের চোখ তো খোলা থাকবে, মুখে হয়তো N95 মাস্ক পরা থাকলো কিন্তু চোখ তো খোলা থাকবে মাইক্রোস্কোপে, বা সার্জন অথবা তার আশপাশে যে অ্যাসিস্ট থাকে তারা ইনফেক্টেড হইতে পারে। এই জন্য কোভিড টেস্টটা করতে হবে আমাদের সার্জারি গুলাতে, চোখের বিশেষ করে, হ্যাঁ। তো আমরা এখন চলে আসি যে আমরা ইনভেস্টিগেশন বললাম যেগুলো যে অ্যাকর্ডিং টু হিস্ট্রি, আর তার সাথে চারটা ইনভেস্টিগেশন বললাম। এখন নতুন এই সিচুয়েশনে আরেকটা আমরা ইনভেস্টিগেশন যোগ করলাম, কোভিড টেস্ট। এখন হলো ডিসিআর যে অপারেশন সেটার ইন্ডিকেশন তো, এবং ইন্ডিকেশন এন্ড কন্ট্রা ইন্ডিকেশন। তো ইন্ডিকেশন তোমরা জানো, একটা ইন্ডিকেশন ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, বাস, আর কিছু নাই তোমাদের জন্য, হ্যাঁ। আরো আছে তোমাদের জন্য, আর কিছু নাই তোমাদের জন্য, একটাই ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, দ্যাটস এনাফ, হ্যাঁ। এই এরপর আমরা কন্ট্রা ইন্ডিকেশন আমার কেন জানি মনে হচ্ছে এগুলো সবই আমি পড়াচ্ছি, হয়তো রিপিট করতেছি, হ্যাঁ। আমি একবার চিন্তা করছিলাম কালকে রাত্রেবেলা যে গ্লুকোমাটা পড়াবো, তো আমি রিজন, আমাদের কি টাইম লিমিট শেষ হয়ে গেছে রিজন? স্যার ওইরকম তো কিছু দেখছি না। আমার এখানে আসছে যে টাইম লিমিট শেষ হয়ে গেছে। স্যার আরো 10 মিনিট কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করে দিচ্ছি। কি যেন বলছে, কন্ট্রা ইন্ডিকেশনে আমরা আসে কি কি, যে এক নাম্বার তোমার নেজাল কোনো ম্যালিগনেন্সি থাকলে, বা তোমার নেজোলেক্রিমাল স্যাকে যদি টিউবারকুলোসিস থাকে। টিউবারকুলোসিস কোথায়? নেজোলেক্রিমাল স্যাকে অথবা নোজে যদি টিউবারকুলোসিস থাকে, এক। তারপরে নেজাল কোনো ম্যালিগনেন্সি অথবা নেজোলেক্রিমাল স্যাকে যদি কোনো ম্যালিগনেন্সি থাকে। এই হলো দুইটা। আরেকটা কি? অ্যাট্রোফিক রাইনাইটিস,
অ্যাট্রোপিক রাইনাইটিস থাকলে অপারেশন কন্ট্রাইন্ডিকেটেড, আর সিভিয়ার ডিএনএস থাকলে কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে? এই সরি, এখানে তিনটা ম্যালিগন্যান্সি বললাম, টিউবারকুলোসিস বললাম, আর তোমার অ্যাট্রোপিক রাইনাইটিস, এটা হলো কি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে হলো সিভিয়ার ডিএনএস, হ্যাঁ, আর নেজাল পলিপ, ওটা হলো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। রিলেটিভ কেন? কারণ ডিএনএসটা অপারেশন করে, বা নেজাল পলিপ যেটা বলতেছে সেটা অপারেশন করে, কারেকশন করে আবার ডিসিআর অপারেশন করতে হবে। এই জন্য ওই দুটো হলো রিলেটিভ, আর এগুলো হলো অ্যাবসলিউট। এখন আমরা চলে আসি অপারেশন। তাহলে অপারেশন আমরা কি করব? ড্যাক্রোসিস্টো রাইনোস্টমি। ড্যাক্রোসিস্টো রাইনোস্টমি অপারেশনের ডেফিনিশন যেটা, এটা আমি বলছি, তারপরেও আবার বলে যাই, লিখে যদি পারো লিখে রাখো, হ্যাঁ, বা পরে ই করে নিও। ইট ইজ এ ড্রেনেজ অপারেশন in which an anastomosis is done between the medial wall of the lacrimal sac and lateral wall of the nasal mucosa by cutting the intervening bone at the level of the middle meatus. It is a drainage operation in which an anastomosis is done between the medial wall of the lacrimal sac and lateral wall of the nasal mucosa by cutting the intervening bone at the level of the মিডল মিটাস। এখানে কিছু কয়েকটা কথা লাগবে, কার কার মধ্যে অ্যানাস্টোমোসিস করব এই কথাটা বলতে হবে, এবং লেভেলটা কোথায় এটা অবশ্যই বলতে হবে। এট দ্য লেভেল অফ দ্য মিডল মিটাস। নাসোরেক্টাল ডাক্ট ওপেন করে কোথায়? তোমার ইনফিরিয়র মিটাসে ওপেন করে, কিন্তু অপারেশনটা করতেছে কোথায়? মিডল মিটাস লেভেলে। এটা আমাদের বলতে হবে, হ্যাঁ। এই এখন আমরা তাহলে অপারেশনের ডেফিনিশনটা বললাম। এখন পার ভাইবাতে একটা জিনিস ধরা হয় যে আমাদের কমপ্লিকেশন, যে পার অপারেটিভ কমপ্লিকেশন, হ্যাঁ, যে অপারেশনের একটাই কমপ্লিকেশন পার অপারেটিভ, সেটা হলো গিয়ে তোমার কি বলে হেমোরেজ। আর কোনো কমপ্লিকেশন নাই। হ্যাঁ, আরো আছে সারাউন্ডিং স্ট্রাকচার ড্যামেজ, ওটা পরে, কিন্তু একটাই কমপ্লিকেশন টিচাররা শুনতে চায়, সেটা হলো হেমোরেজ। এই পার অপারেটিভ যদি বলা হয় হেমোরেজ, অপারেশনের পরও যদি কমপ্লিকেশন বলা হয় সেটাও হলো হেমোরেজ। পোস্ট অপারেটিভও হেমোরেজ, ব্লিডিং, এই আর কোনো কমপ্লিকেশন নেই। এরপর তোমার আসতে পারে যে সারাউন্ডিং স্ট্রাকচার ড্যামেজ। সারাউন্ডিং স্ট্রাকচার ড্যামেজ কিরকম? যেমন তোমার তুমি অপারেশন করতে গেলা, নাসোরেক্টাল যে মিউকোসাটা যে কাট করলা, নেজাল মিউকোসা ড্যামেজ হয়ে গেল, হ্যাঁ, অথবা ল্যাক্রিমাল মিউকোসা ফ্ল্যাপ যেটা তুমি তৈরি করবা ওটাই ড্যামেজ হয়ে গেল। এইগুলো হতে পারে, এগুলো পার অপারেটিভ কমপ্লিকেশন, হ্যাঁ। কিন্তু আমরা ওগুলো শুনতে চাই না, আমরা ওটি শুনতে চাই ব্লিডিং। ঠিক আছে? এখন তাহলে পার অপারেটিভ ব্লিডিং তুমি ম্যানেজ করবে কিভাবে? পার অপারেটিভ ব্লিডিং ম্যানেজ জিজ্ঞেস করে, এটা হলো গিয়ে তোমার প্রেসার ক্রিয়েট করো, ওখানে প্রেসার দাও। প্রেসার দিলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। প্রথমে হলো আইডেন্টিফাই দ্য ব্লিডিং পয়েন্ট। ব্লিডিং পয়েন্ট আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করে তুমি যদি দেখো যে কোনো আর্টারি আইডেন্টিফাই করতে পারো, আর্টারিটাকে তুমি আর্টারি ফরসেপ দিয়ে ক্যাচ করো, ব্লিডিং বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এরপর তোমার হলো গিয়ে যদি আইডেন্টিফাই না করতে পারো, নেজাল মিউকোসা থেকে ব্লিডিং হচ্ছে ধরে নাও, তাহলে তুমি ওখানে ওই তোমার যে নেজাল মিউকোসা দিয়ে প্যাক দিয়ে আমরা প্যাকটাকে টাইট করে দাও। আবার তোমার উন্ড দিয়ে গজ ইনসার্ট করো, দিয়ে টাইটলি প্রেসার দাও। প্রেসার দিলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এরপরও যদি বন্ধ না হয়, একটা অ্যাড্রেনালিন সোকড কটন প্যাক করো, হ্যাঁ। একটা কটন নাও, রোল অফ কটন নিয়ে অ্যাড্রেনালিন দিয়ে সোক করো। সোক করে ওই যে দিক দিয়ে তোমার উন্ডের মধ্যে প্রেসার দাও। অ্যাড্রেনালিনের জন্য তোমার কি করে? ভ্যাসোকনস্ট্রিকশন হয়। ভ্যাসোকনস্ট্রিকশন হলে ন্যাসাল মিউকোসা থেকে যে ব্লিডিংটা হচ্ছিল ওটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। এই তাহলে আমি যে জিনিসগুলো বললাম মেইনলি হলো প্রেসার দিয়ে ব্লিডিং বন্ধ করো। এরপরও যদি না হয়, অ্যাড্রেনালিন সোকড তোমার কটন দিয়ে প্রেস করো, ব্লিডিং বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আর পোস্ট অপারেটিভ যদি হয়, তাহলে নেজাল মিউকোসা নেজাল কি বলে নেজাল প্যাককে আবার রিপ্যাকিং বলে, রিপ্যাকিং করতে হয়। পোস্ট অপারেটিভ ব্লিডিং হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের নেজাল প্যাকিংটা রিপ্যাকিং করতে হবে। অথবা যদি একবারে ব্লিডিং বন্ধ না হয়, তাহলে ধরে নিতে হবে যে লাইগেচার যেটা ছিল ওটা হচ্ছে স্লিপ করছে, লাইগেচারটাকে আবার লাগাইতে হতে পারে, হ্যাঁ। এটা এই তাহলে আমরা এখন চলে যাই অপারেশনে। বললাম পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে হবে অপারেশনের পরে, এটা হলো ইমিডিয়েট কমপ্লিকেশন বললাম পোস্ট অপারেটিভে ব্লিডিং। এরপর হলো লেট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন কি হতে পারে? ওখানে তুমি একটা অপারেশন করছো,
সরি, তার আগে হলো গিয়ে ফেইল্ড ডিসিআর, অপারেশন করছো কিন্তু অপারেশন রোগী ভালো হয়নি, ফেইল্ড ডিসিআর। হ্যাঁ, এই কমপ্লিকেশনটা হইতে পারে ফেইল্ড ডিসিআর। এখন ফেইল্ড ডিসিআর এটার একটা কমপ্লিকেশন। এছাড়া আর কি কমপ্লিকেশন হতে পারে? তোমার ওই যে স্কার যেটা তুমি তৈরি করলা, যে ইনসিশনটা দিলা, ইনসিশনের জায়গায় ওখানে একটা স্কার মার্ক হতে পারে। হ্যাঁ, যে স্কার মার্কটাকে সার্জারিতে তোমরা পড়ে আসছো, হাইপারট্রোফাইড স্কার অথবা কেলয়েড। ওখানে আগলি হাইপারট্রোফাইড স্কার অথবা কেলয়েড হতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস বললেই আমার মনে হয় যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। এরা আরেকটা বলে সাম সিনড্রোম, বলে সাম সিনড্রোম তোমরা তোমাদের জন্য লাগবে না। হ্যাঁ, সাম সিনড্রোম জিনিসটা হলো, আমি ইনসিশন সাইটটা, আমি তো এখানে আমাকে তো দেখতে পাচ্ছ, আমার অপারেশনের সাইটটা হলো মিডল মিটাসে এই লেভেলে। হ্যাঁ, এই লেভেলে আমার একটা এখানে আর আমার যে বোনস গুলো আছে, বোনস গুলো কেটে ফেলার কথা। এখন এই লেভেলে না কেটে আমি লেভেলটা একটু উপরে করে ফেলছি, তাহলে কি হবে? পানি তো এখান থেকে এইভাবে যাওয়ার কথা, কিন্তু উপরে যাওয়ার জন্য পানি তো আর এইভাবে যাইতে পারে না, তাহলে পানি যাইতে পারতেছে না, এখানে জমা হবে। এটাকে বলা হয় সাম সিনড্রোম। সাম সিনড্রোম তোমাদের দরকার নাই, তবে তোমাদের আনিস স্যার যদি আসে, আনিস স্যার আবার একটু সাম সিনড্রোমটা শুনতে চায়। মানে গত 2 বার তো আনিস স্যারই আসছে, এইবার কে আসবে আমি জানি না। এই কারণ গত 2 বার আনিস স্যার ছিল মানিকগঞ্জ মেডিকেল কলেজে, কিন্তু এখন আবার এনআইওর প্রফেসর, তো এখন এনআইওর প্রফেসর স্যারের তো আবার একটু দাম বেড়ে গেছে। যাক, তারপরেও আশা করি আসবে, কারণ যেহেতু ম্যাডাম আছে এখানে, আশা করি স্যারই আসবে। এই এখন আমরা তাহলে সাম সিনড্রোমটা একটু জেনে রাখো, কিন্তু অতটা বলো না আর কি। হ্যাঁ, আমি বাকি যেগুলো বললাম ওগুলোই করো। এখন আমি কমপ্লিকেশন পর্যন্ত বলে ফেললাম। এখন হলো সিকুইলি, যে তোমার তুমি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস একটা রোগী অপারেশন যদি না করো তাহলে কি কি হতে পারে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা ভাই ইনফ্রিকুয়েন্ট সবাইকে জিজ্ঞেস করা, ইনভেরিয়েবলি সবাইকে জিজ্ঞেস করা হয়। কি কি হতে পারে এখানে? 1 নাম্বার, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস হতে পারে। হ্যাঁ, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস না, ক্রনিক কনজাংটিভাইটিস 1। 2 নাম্বার কি হতে পারে? তোমার ল্যাক্রিমাল অ্যাবসেস হতে পারে। তারপর কি হতে পারে? সরি, তার আগে কি ওই একটা ভুল বলে গেছে। ক্রনিক কনজাংটিভাইটিস বললাম, তারপরে অ্যাকিউট অন ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। অ্যাকিউট অন ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। 2 নাম্বার ল্যাক্রিমাল অ্যাবসেস, তারপর ল্যাক্রিমাল ফিস্টুলা। এই এখন এর সাথে আরো কিছু জিনিস আসবে, তবে এই জিনিসগুলো আগে বলে নিবা। বলার পর অস্টিওমাইলাইটিস বলতে পারো, যেহেতু এখানে একটা ইনফেকশন হচ্ছে, তার নিচেই ল্যাক্রিমাল বোন থাকে, তো বোনে অস্টিওমাইলাইটিস হতে পারে। হ্যাঁ, তাহলে এইগুলো হলো আমার ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস এর সিকুইলি অথবা কমপ্লিকেশন। যে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস তুমি অপারেশন করো না, রেখে দিচ্ছ, তাহলে এগুলো লেট কমপ্লিকেশন, এগুলো হতে পারে। হ্যাঁ, এই তাহলে আমার ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস শেষ। আমরা এখন চলে যাচ্ছি অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস এ। অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস এখানে খুব বেশি কোনো নাই, যে অ্যাকিউট ইনফ্লামেশন অফ দা ল্যাক্রিমাল স্যাক, এটা হলো অ্যাকিউট কন্ডিশন। এখানে কি কি থাকবে? সিম্পটম থাকবে, তোমার সিম্পটম থাকবে সে একই জিনিস, ওয়াটারিং থাকবে, তার সাথে কি থাকবে? এখানে রেডনেস থাকবে। রেডনেসটা কোথায় থাকবে? রেডনেস ওভার দা ল্যাক্রিমাল স্যাক এরিয়া। আর সোয়েলিং থাকবে। তাহলে ওয়াটারিং থাকবে ও ডিসচার্জ থাকবে। তাহলে ওয়াটারিং, ডিসচার্জ, পেইন এন্ড সোয়েলিং ওভার দা ল্যাক্রিমাল স্যাক এরিয়া। এই হলো তোমার অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস। অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস এর ট্রিটমেন্ট কিন্তু খুব সার্জারি করা যাবে না, অ্যাকিউট কন্ডিশনে কোনো সার্জারি করা যায় না। এখানে তোমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, টপিক্যাল অ্যান্টিবায়োটিক এন্ড সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। ট্রিটমেন্ট হলো ব্রড স্পেকট্রাম, টপিক্যাল অ্যান্টিবায়োটিক এন্ড সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, হট কম্প্রেশন, আর তার সাথে তোমার পেইন কিলার। ঠিক আছে, তাহলে টপিক্যাল অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, এবং পেইন কিলার যদি দাও তার সাথে একটা অ্যান্টি আলসারেন্ট দিতে হয়। এই আর হলো হট কম্প্রেশন। এই হলো অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস এর ম্যানেজমেন্ট। এই তাহলে আমরা আজকে অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস শেষ করলাম। পরবর্তী ক্লাসে যদি তোমরা আবার করো, তাহলে আমি গ্লুকোমাটা কি কেউ পড়াইছিল? মেপটা পড়ানোর কথা ছিল, কিন্তু পড়াইতে পারছিল কিনা গ্লুকোমা? জি স্যার, মেফতা স্যার শুরু করেছিলেন। মেপটা শুরু করছে না? তাহলে আমি মেপতার সাথে একটু কথা বলবো, যে আমি নেসারের সাথে কথা বলছিলাম ও ক্লাস নিতে চায় কিনা, তো ও অনলাইনে ক্লাসও নিতে চায় না। আমি মেপতার সাথে একটু কথা বলবো ও নিতে চায় কিনা। হ্যাঁ,
ও যদি নিতে চায় তাহলে ওই গ্লুকোমাটা ওই নিবে, হ্যাঁ। আর আমি কোথায় ছিলাম, আমি সম্ভবত নিউরো অপথলমোলজি পড়াচ্ছিলাম। নিউরো অপথলমোলজি কি শেষ করতে পারছিলাম আমি? তোমাদের মধ্যে কেউ একজন বলো যে নিউরো অপথলমোলজি কি আমি শেষ করতে পারছিলাম? অপটিক নিউরাইটিস পড়াইছিলাম? জি স্যার, অপটিক নিউরাইটিস তো পড়িয়েছিলেন। পড়াইছিলাম এটা। তারপর অপটিক অ্যাট্রফি। জি স্যার, জি স্যার। অপটিক অ্যাট্রফি পড়ানো হয়েছিল না? আর ওই যে নার্ভ ফেলিউর গুলা, 6th নার্ভ ফেলিউর, 3rd নার্ভ ফেলিউর, 4th নার্ভ ফেলিউর, পলসি, যেগুলো নার্ভ পলসি, এগুলো একটু দেখো তো। আমার যতদূর মনে পড়ে আমি সম্ভবত 6th নার্ভ পলসিটা পড়াইছিলাম। এখন 3rd-টা পড়াইছিলাম কিনা আমার খেয়াল নেই। তোমরা একজন একটু দেখো। এডিজন আছে না? হর্নার সিনড্রোম পর্যন্ত পড়িয়েছিলেন। কোন পর্যন্ত? হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম। তাহলে কি নার্ভ পলসি, 6th নার্ভ পলসি পড়ানো হয় নাই? সম্ভবত না, মনে হয়। হ্যাঁ, তাহলে পরবর্তী ক্লাসে আমি ওই নার্ভ ফেলিউর গুলা পড়াবো। হ্যাঁ, তোমার ওই যে 6th নার্ভ ফেলিউর হলে কি হয়, 3rd নার্ভ ফেলিউর হলে কি হয়, এটা। আর গ্লুকোমাটা যদি মেফতা নিতে চায় ও নিবে, আর যদি ও নিতে না চায় তাহলে আমি নিব। হ্যাঁ, ঠিক আছে। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ। এখন তোমাদের চেহারাগুলো দেখি, কে কে আসো না আসো। ক্লাস তো শেষই করে দিলাম। চেহারা তো দেখতে হয়, অনেকদিন ধরে তো চেহারাও দেখি না তোমাদের। পরে তো দেখা যাবে যে ভুলেও গেছি যে কারা কারা আমার স্টুডেন্ট। এবার অন করো। তাহলে কি আমরা ক্লাস শেষ করে দিব? মানে আমার আজকের স্যার, টপিক আজকে শেষ, এখানেই থাকবো। এখন কি ক্লাস শেষ করে দিতে পারি আমি? জি স্যার। জি স্যার, তাহলে শেষ করে দেন। তা আমি যে দেখতে চাচ্ছিলাম যে আমার ক্লাসে কে কে ছিল, তোমরা কে কে আসো দেখতে যাচ্ছিলাম যে। আমার স্টুডেন্টদের চেহারা আমি দেখতে যাচ্ছিলাম। অনেকদিন তো আমার স্টুডেন্টদের চেহারাও দেখি না। চেহারা দেখতে হবে না নাকি? আচ্ছা, ঠিক আছে। তোমাদের অন্য স্যার ক্লাস পার্সেন্টেজ কিভাবে নিচ্ছিল? স্যার, আমরাই হচ্ছে পার্সেন্টেজটা পাঠিয়ে দেই পরে, মানে লিজন আচ্ছা, ঠিক পাঠায় আছে। তাহলে এরকম। পার্সেন্টেজটা যেভাবে হয় ওটা পাঠায় দিও আমার কাছে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে রিজন, তুমি পরবর্তীতে আবার যেদিন ক্লাস করতে চাও তার আগের দিন আমার সাথে একটু যোগাযোগ করো। হ্যাঁ, জি বা স্যার। তোমাদের যে কোনো একজন। তুমি কি কথা বলতেছো? স্যার, জান্নাতুল মাওয়া। মামা কথা। জান্নাতুল মাওয়া। হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে একটু যোগাযোগ করে নিও, পরবর্তী যেদিন ক্লাস করতে চাও একটু যোগাযোগ করে নিও। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। ঠিক থ্যাংক আছে ইউ। স্যার। আদাব স্যার। আজকে তাহলে শেষ করলাম। হ্যাঁ, আচ্ছা।